চোরকে চোর বলা যাবে না। ভাবছেন কি দিনকাল পড়েছে? চোর চুরি করবে, তাকে আপনি চোর বলতে পারবেন না। আপনি যদি তাকে চোর বলেন, আপনাকে নয় থানায় তুলে নিয়ে যাবে, না হলে আপনাকে মারধর করবে, না হলে আপনাকে বোম মারবে, আপনার বাড়ি আক্রমণ করবে। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অডিও বক্তব্য দিয়ে আমি শুরু করব আর কি। কে কাকে চোর বলবে, কে কাকে ভালো বলবে, সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না, বা আমি ঠিকও করে দিই না যে ওকে চোর বল, ওকে চোর বল, ওকে চোর বল। যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিছু কুকুর ঘেবুর করছিল, আমি একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি প্রোটেস্ট করলাম, চুপ হয়ে গেল, তারপর আমি আস্তে আস্তে চলে গেলাম। সকাল সন্ধ্যে এরা চোর চোর স্লোগান শুনছে। কালকে কতবার এরা চোর চোর শুনেছে জানেন? বলছে 1 2 3 4 তৃণমূলের সবাই চোর, বিধানসভার মধ্যে বলেছেন, শুনেছি আমি নিজে কানে। বিজেপিরা তখন চিৎকার করতে পারেনি। আবার বলছে বলছে চাকরি চোর, গদি চোর, এদের বিরুদ্ধে বললো, সেটাও আমি শুনেছি। আবার বলেছে মমতা চোর, তৃণমূল চোর, সেটা আমি নিজে কানে শুনেছি। তখন তো হই হই করতে পারেনি। তৃণমূলের সবাই চোর বলেছে, তো তাহলে শওকত মোল্লা সাহেব ওর মধ্যে পড়ছেন। এবারে শওকত মোল্লা সাহেব কয়লা চুরি করেছে না চাকরি চুরি করেছে, শওকত মোল্লা সাহেব ভালো বুঝবে, আমি সেটাতে যাবো, বিতর্কে যাবো না। তো সারা দিন তাহলে কালকে মানে চোর চোর শুনেছে না, বিধানসভায় চোর চোর শুনেছে 2 ঘন্টা ধরে, কনস্ট্যান্ট 2 ঘন্টা ধরে চোর। এ বলে 1 2 3 4 বিজেপি সবাই চোর, আবার অন্যজন বলে 1 2 3 4 তৃণমূলের সবাই চোর। আমার শুধু কানে চোর 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 আওয়াজ, আমার একটু ভালো লাগছিল। কি বলুন তো, প্রাউড ফিল করছিলাম। কেউ আমাদের দিকে তাকানোর সাহস পায়নি কথা বলে, বিরোধী দলে আসনে বসলেও। ওই যে সেই জন্য বেশি বেশি চোর শুনেছে, তো এখানে এসে হয়তো মানে 2-1 জন কেউ বলে দিয়েছে। যে কথাটা বলছিলাম, একটা বাংলায় কথা আছে, ঠক বাজতে গাঁ উজাড়। তার তৃণমূল দলটা সৎ লোক খুঁজতে গিয়ে তৃণমূল দলটাই সাইনবোর্ডে হয়ে যাবে। অর্থাৎ তৃণমূল চুরি করেছে, তৃণমূল চোর, তৃণমূল চোর, তৃণমূল চোর। এই কথাটা দৃঢ়তার সঙ্গে বাংলার মানুষ বলছে। সেটা নওশাদ সিদ্দিকী শুধু একা বলছে না, আব্বাস সিদ্দিকী একা বলছে না, বাংলার মানুষ বলছে। সেই কারণেই 26-এ তৃণমূলের সঙ্গে দেখা হবে। এই বাংলার গণতন্ত্র চুরি করেছে, এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের তাদের কাজের অধিকার চুরি করেছে, পঞ্চায়েতে জব কার্ড চুরি করেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি হয়েছে, মিড ডে মিলের চাল চুরি হয়েছে, ডাল চুরি হয়েছে। আমরা অবাক হয়ে যাই, এই বাংলার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চাল চুরির অপরাধে, ডাল চুরির অপরাধে তাকে জেল খাটতে হয়। আর এই রাজ্যের শিক্ষামন্ত্রীকে শিক্ষা চুরির অপরাধে তাকে জেল খাটতে হয় 27 বছরের বান্ধবীকে নিয়ে। আমরা গণতন্ত্রকে প্রাধান্য দিই। এদেশ একটা মুসলমানের যতটা অধিকার আছে, এই দেশে একজন হিন্দুর ততটা অধিকার আছে, এই দেশের আদিবাসীর ততটা অধিকার আছে, এই ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয় মানুষের যতটা অধিকার আছে, একটা হিন্দুর ততটা অধিকার আছে, একটা মুসলমানের ততটা অধিকার আছে। সংবিধানের অধিকারের কথা আমরা ভুলে গেছি, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার কথা আমরা ভুলে গেছি। বারবার একটা কথা আমাদেরকে বাজছে, কেউ বলছে জয় শ্রীরাম আর কেউ বলছে জয় বাংলা। আমরা এই পশ্চিম বাংলার হিন্দু মুসলমানের ঐক্য, সেই ঐক্যকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার যে চক্রান্ত তৃণমূল আর বিজেপি করছে, আমরা সেটা দেগঙ্গায় পরিষ্কার হয়ে গেছি। আমরা দেগঙ্গার মানুষকে বোঝাতে পারিনি। লোকসভা নির্বাচনে আমরা দেগঙ্গার মানুষকে বোঝাতে পারিনি। আমরা জানি বারাসাত লোকসভায় যারা বিরোধীরা আমরা ছিন্ন ভিন্ন অবস্থায় ছিলাম, আমরাও জোট বাঁধতে পারিনি। দেগঙ্গার মানুষ তারা বিজেপিকে রোখার জন্য এখানে সাংসদকে বারবার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন। এই দেগঙ্গার মানুষ তারা কত ভোটে জিতিয়েছেন আপনারা জানেন। দেগঙ্গার মানুষ যদি না থাকতেন, একাই বারাসাত থেকে তৃণমূল পার্লামেন্টে যেতে পারতো না। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে পার্লামেন্টে 2025 ওয়াকফ সংশোধনী বিল পাস হয়ে গেল। কারা ভোট দিল আর কারা ভোট দিল না,
এটা তো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। আমরা দেখলাম পার্লামেন্টে লোকসভাতে ওয়াকফ সংশোধনী বিল পাস হয়ে গেল। আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত তৃণমূলের এমপিরা ওখানে গিয়েছিলেন ভোটদানে, 3 জন ভোট দিলেন না। এর উত্তর কি নওশাদ সিদ্দিকী দেবে? এর উত্তর কি আব্বাস সিদ্দিকী দেবে? এর উত্তর তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল পাস হয়ে গেল, 3 জন তৃণমূলের এমপি ভোট দিল না। এর উত্তর তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকেই দিতে হবে। ঠিক অনুরূপ ভাবে রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাস হয়ে গেল, সেখানে তৃণমূলে 2 জন ভোট দিল না। ভোটটা যেহেতু গোপন ব্যালট বক্সে ব্যালটে হয়, শুধু 2 জন কেন আমরা জানি না তৃণমূলের আরো কতজন রাজ্যসভায় ভোট দিল না, সেটাও আমরা পরিষ্কার এখনো হতে পারিনি। লোকসভায় পার্লামেন্টের বিল পাস হয়ে গেল, রাজ্যসভায় পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল 2025 পাস হয়ে গেল। আর এই রাজ্যের ভাঙড়ের বিধায়ক, যে ছেলেটা ছিপছিপে চেহারা, সেই ছেলেটা বলছে ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ, তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। ভারতবর্ষের সংখ্যালঘু 14% মানুষ, তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই দেশ সাংবিধানিক অধিকার দিয়েছে আমার বাপ কাকারা, তারা আমাদের তারা আমার বাপ জেঠা কাকারা, তারা আল্লাহর নামে যে সম্পত্তি দান করে গেছে, এই সম্পত্তি বিজেপি আর তৃণমূল যোগ সাজস করে আমাদের সম্পত্তি কেড়ে নিচ্ছে। ছুটে গেল নওশাদ সিদ্দিকী। পরের দিন সকালবেলা দিল্লিতে হাজির হলেন। আপনারা জানেন ওয়াকফ সংশোধনী বিল 2025 এর বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে মামলা করলাম। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই কথাটা বলতে চাইছি যে কৃষি আইন, কৃষি সংশোধনী বিল আপনারা জানেন 2019 সালে পর যে পার্লামেন্টে বিজেপি সরকার এনেছিল, সেদিনকে আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশের কৃষক, মহারাষ্ট্রের কৃষক, গুজরাটের কৃষক, দিল্লির কৃষক, তারা দিল্লি যন্ত্রমন্ত্রে তাদের কেউ গরু নিয়ে গেছে, কেউ ট্রাক্টর নিয়ে গেছে, কেউ নাঙল নিয়ে গেছে, মাসের পর মাস সেখানে ধর্ণা দিয়েছে। বিজেপি সরকার পিছু হটতে বাধ্য হয়েছে, সেই কালা কৃষি কানুন বাতিল করতে বাধ্য হয়েছে। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলতে চাইছি যে এই পশ্চিম বাংলার মানুষ বিজেপিকে রোখার জন্য তৃণমূলে ভোট দিয়েছিলেন। আর আমরা দেখলাম পার্লামেন্টে এই মমতা বন্দ্যোপাধ্যায় যারা এমপি, যখন লোকসভায় কালা কানুন বিল পাস হচ্ছে, তখন তৃণমূলের এমপিরা ভোট দান থেকে বিরত থাকছে। আর আমার এই মুসলিম ছেলেটা, সংখ্যালঘু ছেলেটা, এই চিপচিপে ছেলেটা, তার কোনো এমপি নেই। এই বাংলার মানুষ আমাদেরকে ভরসা করতে পারেনি। আমরা সুপ্রিম কোর্টে চলে গেছি। এই ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে আমরা রাস্তায় থাকবো। এই কথাটা বলার জন্যই আজকে আমরা দেগঙ্গায় পথসভা করছি। দেগঙ্গার মানুষ আমাদেরকে লোকসভায় ভোট দেননি। আমরা জানি দেগঙ্গার মানুষ আমাদেরকে লোকসভায় ভোট দেননি, আমরা পরাজিত হয়েছি। কিন্তু আমাদের দলের চেয়ারম্যান, আমাদের দলের পৃষ্ঠপোষক বলেছেন এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তারা ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে, তারা কঠিন সমস্যার মধ্যে আছে। কারণ পঞ্চায়েতি ব্যবস্থা এই তৃণমূল কংগ্রেস লুট করেছে, এই বাংলার কৃষি ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। কারণ এই পঞ্চায়েতি ব্যবস্থায় 100 দিনের কাজের যে কাজ হতো, 100 দিনের কাজের টাকায় তা আমাদের সংসারটা চলতো, আমাদের ঘরের ছেলে মেয়ের পড়াশোনাটা চলতো। এই তৃণমূল কংগ্রেস চুরি করলো আর বিজেপি 100 দিনের কাজটাকে বন্ধ করে দিল। আর আমার নওশাদ সিদ্দিকী যখন বলছে 100 দিনের কাজ চালু করতে হবে, কেন ওয়াকফ সংশোধন বিল প্রত্যাহার করতে হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন দেয়া হলো না, দিতে হবে। আর আমরা যখন বলছি 26,000 শিক্ষককে বাতিল করা হলো, 26,000 শিক্ষককে যারা চুরি করে, যারা টাকা দিয়ে চাকরি করলো, সেই লিস্টকে বাতিল করে যাদের মেধা আছে তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে। আমরা যখন কলকাতার রাজপথে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী, এই রাজ্যে আমার সংখ্যালঘু ভাইরা বিপদে আছে, এই রাজ্যে সংখ্যালঘু মায়েরা বিপদে আছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, ওয়াকফ সংশোধনী বিলের নামে বিজেপি আমাদের কবরস্থান লুট করছে, 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ হয়ে গেছে। আমরা বলতে চাইছি আমাদের এখানে শিল্প নেই, আমাদের এখানে কাজ নেই, আমার
আমার বাংলার বেকার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ঘরের বেকার যুবকরা, অল্প শিক্ষিত যুবকরা, তাদের দেগঙ্গায় কাজ নেই, তাদের কাজের জন্য, তাদের সংসারটাকে বাঁচানোর জন্য এই বাংলায় 100 দিনের কাজের টাকা তৃণমূল চুরি করেছে। পেটে গামছা বেঁধে যখন এই দেগঙ্গার আমার খেটে খাওয়া শ্রমজীবী বেকার যুবকরা যখন কেরালায় কাজে যাচ্ছে, যখন মুম্বাই কাজে যাচ্ছে, যখন ব্যাঙ্গালোরে কাজে যাচ্ছে, আমরা জানি প্রতিদিন জানেজার নামাজে আমার ঘরের সন্তানের কফিনবন্দি দেহ আমার গ্রামের পর গ্রাম ঢুকছে। মালদা থেকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে দিনাজপুর, পুরুলিয়া থেকে বাঁকুড়া, বাঁকুড়া থেকে দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে উত্তর 24 পরগনা। আমরা এই একই ঘটনা প্রতিদিন দেখতে পাচ্ছি। সেদিনকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত আছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে তালিকা তৈরি করতে হবে, আমাদেরকে তালিকা তৈরি করে প্রকাশ করতে হবে। এই যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে নোডাল অফিসার রাজ্যে রাজ্যে নিয়োগ করতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি এই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই দেশের একটা ঐতিহ্য আছে, ধর্মনিরপেক্ষতা আছে। আমরা জানি বিহারের মানুষ বাংলায় আসবে, বাংলার মানুষ বিহারে যাবে, বাংলার মানুষ উত্তরপ্রদেশে যাবে, বাংলার মানুষ গুজরাটে যাবে, বাংলার মানুষ তারা বিহারে যাবে, বাংলার মানুষ তারা মহারাষ্ট্রে যাবে, বাংলার মানুষ তামিলনাড়ুতে যাবে। কিন্তু আমাদের অপরাধ, আমার বাবা শিক্ষা দিতে পারেনি, আমরা অল্প শিক্ষিত, বাংলা ভাষা ছাড়া কিছু বুঝি না। তারা সেখানে তাদের সংসার বাঁচানোর জন্য, তার সন্তান সন্ততিদের বাঁচানোর জন্য ভিন রাজ্যে কাজে গেছে। তাদের বাংলা কথা বলার জন্য তাদেরকে নয় তাকে মেরে দেওয়া হয়েছে, তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে, তাকে খুন করা হয়েছে, কারোর দাড়ি ধরে টানা হয়েছে, তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি বলে। তারা ভাষা, যেমন তামিলনাড়ুতে ধরুন কোন বাংলা ভাষী যদি যায়, তামিল ভাষা তো বুঝবে না, বাংলায় কথা বলার জন্য তাকে বাংলাদেশি বলে তাকে গ্যারেজ করা হয়েছে, তাকে পুলিশ প্রশাসন তাকে ব্যবস্থা নিয়ে জেলের ভিতর আটকে রেখে দিয়েছে। এরকম ঘটনা প্রতিদিন হচ্ছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা ভাষা বলে চিৎকার করছে। একটা বারের জন্য ভিন রাজ্যের সরকারকে তিনি চিঠি করতে পারেন না যে দেশ ভারতবর্ষ, এই দেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, আদিবাসী তার ভারতবর্ষ, এই দেশ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, এই দেশ সবার অধিকার দিয়েছে। একটা বার যদি তিনি বিহারের সরকারকে বলতেন যে দাদা, বিহারে আমার বাংলা ভাষায় কথা বলার জন্য আপনি তাকে মারছেন, আপনি তাকে খুন করছেন, কিন্তু বিহারের লোক তো আমার কলকাতা সহ আমার পশ্চিম বাংলায় কাজ করছে, তাহলে কিন্তু আমাকেও ব্যবস্থা নিতে বাধ্য হবে। তাহলে অন্তত বিহারের সরকার সোজা হয়ে যেত। আর তিনি এখানে সিম্পাতি নেওয়ার জন্য তিনি এখানকার বাংলা ভাষাভাষীর কথা বলছেন। আমরা বলছি নাটক ছাড়ুন। 15 বছর হয়ে গেছে এই বাংলার ভবিষ্যৎকে আপনি চুরি করেছেন। এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে হিন্দু মুসলমানে ভাগ করেছেন। এই বাংলার মানুষ তো আপনাকে ভরসা করেছিল। 2007 সালে ফিরে যান। 2007 সালে আমরা কি দেখলাম? কলকাতার রাজপথে রিজবানুর রহমানের কথা কেউ ভুলে যায়নি। রিজবানুর রহমান একটা মুসলমান পরিবারের ছেলে। তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল অশোক টডি তার মেয়েকে ভালোবাসার জন্য তার ডেড বডিটা রাস্তার ধারে, দমদমের পাতিপুকুরে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গিয়েছিল। সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী, আজকের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সেদিনকে আপনি বিরোধী নেত্রী ছিলেন। কলকাতার রাজপথে আপনি রিজবানুর রহমানের ফটো বুকে ঝুলিয়ে, একদিকে রিজবানুর রহমানের দাদা, একদিকে রিজবানুর রহমানের মা, আপনি ইনসাফ চেয়েছিলেন। সেদিন এই বাংলার মুখ্যমন্ত্রী ছিল, এই বাংলার পুলিশ মন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। আপনি কলকাতা কাঁপিয়ে আওয়াজ তুলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চাই। এই বাংলার মুসলমান সেদিন আপনাকে এই হিজাব পরার আড়ালে বিশ্বাস করেছিল, আপনাকে মুসলমানদের ত্রাতা ভেবেছিল, কিন্তু আপনি রিজবানুর মাকে আপনি ইনসাফ দিতে পারেননি। আমরা জানি, আমি কলকাতায়, আপনারা জানেন কলকাতায় আপনারা তৃণমূলের যারা নেতা আছেন, আপনারা একবার ভাবুন, কারণ দেগঙ্গায় তো কোনো মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল নেই। কেউ যদি অসুস্থ হয়ে যায় বারাসাত হসপিটালে আপনাকে দৌড়াতে হয়, বারাসাত হসপিটালে সেরকম সরঞ্জাম নেই, বারাসাত হসপিটাল থেকে আপনাকে ট্রান্সফার করে আরজি করে পাঠাতে হয়। আপনি তৃণমূল করুন, আমাদের আপত্তি নেই, আপনি বিজেপি করুন, আমাদের আপত্তি নেই, আপনি সিপিএম করুন, আমাদের আপত্তি নেই, আপনি আইএসএফ করুন, আপনি আপত্তি নেই। ঈশ্বর না করুক, আল্লাহ না করুক, আপনার বাড়ির কেউ অসুস্থ হোক,
আপনার বাড়ির কেউ প্রিয়জন অসুস্থ হয়ে আরজি করে 6 তলা 7 তলায় 3 তলায় 2 তলায় ভর্তি আছে, আর আপনার মা এই আরজি করে নিচে শুয়ে দিনের পর দিন মাসের পর মাস পাহারা দিচ্ছে শুধুমাত্র ডাক্তারের সঙ্গে একটু কথা বলার জন্য। আর রাতের অন্ধকারে যদি পিচাসগুলো আমার মাকে ধর্ষণ করে, আমার বোনকে যদি আরজি করে ধর্ষণ করে, আপনি ভাবুন আপনি তৃণমূল করেন, পারবেন তো এর উত্তর দিতে? আরজি করে আমার তিলোত্তমা বোন 36 ঘন্টা ডিউটি করার পর তার শরীরটা যখন ক্লান্ত হয়ে পড়েছে, তখন যখন একটা অডিটোরিয়ামে শুতেছে, তার ক্লান্ত শরীরটাকে এই তৃণমূলের পোষা গুন্ডারা, পোষা গুন্ডা বলবো, ডাক্তার বলবো না, আরো অনেকে যুক্ত আছে। সন্দীপ ঘোষ কে? এই সন্দীপ ঘোষ তো পিসিমণির পা ব্যান্ডেজ করেছিল 2021 সালে, বুঝতে পারছেন তো? উনি অর্থোপেডিকের ডক্টর। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লেগেছে, উনি ভাঙার নাম করে পায়ে ব্যান্ডেজ করেছে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ এই আরজি করের অধ্যক্ষ, তার নেতৃত্বে এই খুন হয়েছে আমরা জানি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার পরের দিনই পিডব্লিউডিকে দিয়ে, যেখানে আমার তিলোত্তমা বোন খুন হয়েছিল, যেখানে রেপ হয়েছিল, সেখানে সে বুলডোজার দিয়ে ভেঙে তথ্য লপাট করে দিল। যখন সিবিআই দাবি করলো তিলোত্তমার বাবা মা, যখন সিবিআই এলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তিলোত্তমা খুনের সাজা হলো না কেন? সিবিআই তুমি জবাব দাও, সিবিআই তুমি জবাব দাও। কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ এই মুখ্যমন্ত্রী, তিনি আমার তিলোত্তমা বোনের তার যে রেপ হয়েছে তথ্য লোপাট করে সন্দীপ ঘোষকে বাঁচাতে চেয়েছেন। এটা বাংলার মানুষ জানে, বাংলার মানুষ, বাংলার মায়েরা 500 টাকা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পায়। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে বুঝে গেছে, কারণ এই বাংলায় আমার তিলোত্তমা বোন, এই বাংলায় আমার ঘরের রাজকন্যা আছে, আমার মা আছে, আমার বোন আছে। সেদিন এই মমতা বন্দ্যোপাধ্যায় টোপ এই লক্ষ্মীর ভান্ডার 500 টাকা 1000 টাকা ছুঁড়ে ফেলে দিয়ে রাতের পর রাত জেগেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিল ইনসাফ চাই, তিলোত্তমার বিচার চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বিচার দিতে পারেনি, কারণ এই দেগঙ্গায় আমার আপনারা যারা আজকে মিটিং শুনছেন, তৃণমূলের নেতারাও মিটিং শুনছেন, শুনুন। আপনার ঘরে মেয়ে আছে, আপনারও রাজকন্যা আছে, এই রাত্রিবেলা বারাসাতে পড়তে যাচ্ছে, কলকাতায় নার্সিং ট্রেনিং নিতে যাচ্ছে, আবার বাড়ি ফিরবে। কিন্তু যারা এই তৃণমূলের সরকারকে হাত কাটা নুলো, কান কাটা ভুলো, যারা গুন্ডাগার্দি করে এসেছে, যারা বোমা গুলি পিস্তল দিয়ে পঞ্চায়েত দখল করেছে, তাদের সরকার মনে করেছে। কারণ এই দেগঙ্গার মানুষ তো জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী মাইক বন্ধ রেখে লাভ কি হবে? কিসের পরীক্ষা? মাইক নাকি বন্ধ আছে শুনলাম, পুলিশ প্রশাসন মাইক বন্ধ করতে বলেছে, আমাদের কর্মীরা মাইক বন্ধ করে দিয়েছে। আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, আপনারা অবশ্যই প্রথমে আপনারা নাগরিক, তারপরে আপনারা সংবিধান রক্ষা করছেন, আপনারা অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। আজকে আইএসএফ এখানে মাইক বেঁধে মিটিং করছেন,
আপনারা পরীক্ষার জন্য অজুহাত দিয়ে বলছেন মাইকটা বন্ধ করতে হবে। আশা করি এই কথাটা আপনি তৃণমূল যখন মিটিং করবে নিশ্চয়ই আপনি বলবেন, বিজেপি যখন মিটিং করবে নিশ্চয়ই আপনি বলবেন, না হলে কিন্তু কোর্টে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। কারণ আইএসএফ যেখানেই মিটিং করছে, বিজেপির বিরুদ্ধে আমরা মিটিং করছি, বিজেপির বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী আমাদের গিয়ে মারতে মারতে, আমাদেরকে লাথি মারতে মারতে আপনারা কলকাতায় দেখেছেন। আমি একটা কথা বলে শেষ করব, 20 তারিখে আপনারা দেখেছেন, 20 তারিখে আমরা সেদিনকে কি বলেছিলাম, এসআইআর নিয়ে হয়রানি বন্ধ করতে হবে। আমরা বলেছিলাম 100 দিনের কাজের টাকা পুনরায় দেওয়ার ব্যবস্থা করতে হবে, কাজ চালু করতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ কেন হলো তার দিতে হবে। আমরা বলেছিলাম তিলোত্তমার বিচার দিতে হবে। আমরা সেদিনকে সবকটা দাবি নিয়েই আমরা সেদিনকে বলেছিলাম ওবিসি যে আপনারা জানেন ওবিসি সার্টিফিকেট বাতিল হলো কেন, ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার জন্য আমাদের অনেক ছোট ছোট ভাইরা পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, স্কুলের ভর্তি থেকে বঞ্চিত হচ্ছে। আমরা সেদিনকে কলকাতায় মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনবার চিঠি দিয়ে জানিয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের সংখ্যালঘু মানুষ বড় বিপদে আছে, তাদের ওবিসি নিয়ে অনেক সমস্যা হচ্ছে, এসসি এসটি সার্টিফিকেট, ভুয়ো সার্টিফিকেট নিয়ে অনেকে চাকরি করছেন। আমাদেরকে কলকাতায় ধর্মতলায় একটা মাদুর পাতার মতো জায়গা দিন। এই বাংলার সংখ্যালঘু, এই বাংলার আদিবাসী, এই বাংলার দলিত, এই বাংলার বঞ্চিত মানুষ একটু প্রাণ খুলে আমরা ধর্মতলায় কাঁদতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে 10/10 একটা জায়গা দেওয়া হোক, তো আমাদেরকে জায়গা দেওয়া হয়নি। সেদিন আমরা আন্দোলন করতে নেমেছিলেন নওশাদ সিদ্দিকী আমার দলের সেনাপতি, আর এই পশ্চিম বাংলায় 31টা সংগঠন। আমরা সেদিন কলকাতায় আমরা ধর্মতলায় একটুখানি কাঁদতে চেয়েছিলাম। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ আমাদেরকে লাথি মারতে মারতে নওশাদ সিদ্দিকীকে বুকে ঘুষি মেরে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, আমাকে নিয়ে যাওয়া হলো লালবাজারে, আর নওশাদকে নিয়ে যাওয়া হলো জোড়াসাঁকোয়। আমরা দেখেছি এই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধর্মতলায় রেড রোডে দাঁড়িয়ে কখনো হিজাব পরে তিনি কখনো ইনশাআল্লাহ, কখনো সুবহানাল্লাহ বলেছেন। এই বাংলার মানুষ বিশ্বাস করেছে। এই বাংলার মুখ্যমন্ত্রী বলছেন আমার কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। কত বড় সাহস! ওদের তৃণমূলের নেতারা বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে আল্লাহর সঙ্গে তুলনা করছেন। আমরা বলতে চাইছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যার কাজ দেওয়ার কথা, যার শিল্প তৈরি করার কথা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী 400 কোটি টাকা দিয়ে তিনি, আমরা দেখলাম কলকাতায় তিনি দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করলেন। আমরা দেখলাম নরেন্দ্র মোদী 2024 সালে অমিত শাহ তারা বললেন আপকি বার 400 পার জগন্নাথ, তারা রাম মন্দির তৈরি করে জয় শ্রীরাম বলে তারা ভোট বৈতরণী পার করতে চেয়েছিল। তখন এই ভারতবর্ষের মানুষ, এই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষ, এই ভারতবর্ষের এই সংখ্যালঘু মানুষ, এই ভারতবর্ষের আদিবাসী মানুষ, তারা তা বলেছে এই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। এই ভারতবর্ষে যতটা হিন্দুর অধিকার আছে, ততটা মুসলমানের অধিকার আছে, ততটা আদিবাসী দলিতের ততটা অধিকার আছে। আপকি বার 400 পার নরেন্দ্র মোদীর গালে থাপ্পড় মেরে বলে দিয়েছে রাম, আমিও একজন হিন্দু ঘরের সন্তান, রামও আমার দেবতা। আর রাম নিয়ে বিজেপি ব্যবসা করা শুরু করেছিল। তারা তো বলেছিল বছরে 15 লক্ষ টাকা দেবে, 15 লক্ষ আমার জিরো ব্যালেন্সে টাকা দেবে, বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে। তারা প্রতিশ্রুতি রাখতে পারেনি। তারা হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগান দিচ্ছে। ও শুভেন্দু অধিকারী কে? শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রী, দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন এই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলছেন জয় শ্রীরাম। আমরা বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আপনার অনেকগুলো পেট্রোল পাম্প আছে, আপনার ট্রলার আছে, আপনার বাস আছে, আপনি পেট্রোল পাম্পে লিখুন হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের তেল নাই, একটাবার লিখে দেখান আপনি, কিন্তু আপনি পারবেন না, আপনি কিন্তু আগুন জ্বালাচ্ছেন। তার বেলা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো স্টেপ নিচ্ছেন না। আমরা কি দেখলাম? আইএসএফ এর বেলা পুলিশ তখন সক্রিয়, আর এই নপুংসক অনুব্রত মণ্ডল
যখন বোলপুরে থানার আইসি কে বলছে রাতের বেলা মদ খেয়ে, তখন বলছে তোর বউকে আমার পছন্দ হয়েছে, তোর মাকে আমার পছন্দ হয়েছে, তোর বউকে মাকে আমার বিছানায় চাই। এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই নপুংসক পুলিশ আপনার বীরভূমের ওসি এফআইআর করলেন না, তাকে অ্যারেস্ট করলেন না। আর যখন আমার দলের চেয়ারম্যান এই ছিপছিপে ছেলেটা যখন দাড়ি নিয়ে কলকাতার রাজপথে মিটিং মিছিল করছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড রোডে হিজাব পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করছে, এই বাংলার মানুষকে বলছেন বিজেপিকে রুখতে হবে। আর আইএসএফ কে বলছে, হিন্দু পাড়ায় গিয়ে বলছে এটা মুসলমানের টুপি পরার দল, আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে বিজেপির দালাল। মমতা বন্দ্যোপাধ্যায় এই করে চলেছে। আমরা বলতে চাইছি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অপরাধ থাকে, আবার বলছি এই বাংলায় পদ্ম ফুলের চাষ করেছে, এই বাংলায় আরএসএস কে ডেকে নিয়ে আসা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার আমার গরিব হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দলিতের করের টাকায় রেশনের মাধ্যমে সবাইকে জগন্নাথ মন্দিরের প্রসাদ খাইয়েছে। আর আমার বাংলার মানুষ তাদের কাজের জন্য যখন পরিযায়ী শ্রমিক হয়ে আমার বাংলার বাইরে কাজে যাচ্ছে, বাংলা থেকে লাশ হয়ে ফিরছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় তার বেলা কোনো হুঁশ নেই। আমি যে কথাটা বলে শেষ করব, তিলোত্তমার মা তিলোত্তমাকে খুনের পর তার 113টা কামড়ের দাগ সেদিনকে আমরা দেখেছিলাম। এই বাংলার মায়েরা কলকাতার রাজপথ, পাহাড় থেকে সাগর, সাগর থেকে কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে পুরুলিয়া, হাজার হাজার লাখো লাখো মা রাত জেগেছিল তার বাড়ির মেয়েটার দিকে তাকিয়ে, তার বাড়ির বোনের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনসাফ চেয়েছিল। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিল যে আমি যে ভুল করেছি 2026-এ তার ফল পেতে হবে। আমরা এই কথাটা বলতে চাইছি। লক্ষ্মীর ভান্ডার 1500 থেকে 1000 হয়েছে, 1000 থেকে 2000 হবে। এই বাংলায় যারা তৃণমূল কংগ্রেস করছেন আপনার মেয়ের দিকে তাকান, আর যারা আইএসএফ করছেন তার মেয়ের দিকে তাকান, যারা সিপিআইএম করছে তার মেয়ের দিকে তাকান। এই রাজ্যে কাদের হাতে চলে গেছে? যারা গুন্ডাগর্দি, যারা পিস্তল বোমা চুরি করছে তারা নেতা। আর চোরকে চোর বলা যাবে না, গুন্ডাকে গুন্ডা বলা যাবে না। এই বাংলার মানুষ 77 দেখেছে। সেদিন 77-এ কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সেদিনকে এই বাংলায় লাল পতাকা পথ করে উড়েছিল। আর 2026-এ দেগঙ্গার মানুষ প্রস্তুত নিচ্ছে আবার আইএসএফ এ ভোট দিয়ে এই বাংলার সেনাপতি নওশাদ সিদ্দিকীর হাতকে শক্তিশালী করবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতই আর বোরকা পরুন আর হিজাব পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করুন, আপনি আমার দুর্গাপূজোয় 1,10,000 টাকা দিয়েছেন। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু সরকার চলছে, দুর্গাপূজোয় আমরা বাড়ি বাড়ি চাঁদা আদায় করতাম, লাখ লাখ টাকা চাঁদা কালেকশন করতাম। পুজোর পর আমরা সেই উদ্বৃত্ত টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়ে আসতাম। বর্তমানের প্রথম পাতায়, আনন্দবাজারের প্রথম পাতায় ক্লাবের নাম দিয়ে ঘোষণা হতো, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দু মুসলমানকে ভাগ করতে চাইছে। দেগঙ্গার মানুষকে আর একবার বলবো বিজেপি আপনার তৃণমূল কংগ্রেস বিজেপিকে রোখার জন্য আবার তৃণমূলকে ভয় দেখাতে চাইছে, তৃণমূলকে ভোট দিতে বলতে চাইছে। আমরা বলতে চাইছি দেগঙ্গাটা লুট হয়েছে। আর বেশি কথা বলবো না, চুরি সম্পর্কে আপনারা জানেন, স্বদেশ বিদেশ সবাই জেল কাটা হয়ে গেছে, ডিসিবিআই ঘুরছে। বেশি কথা বলবো না, ঠান্ডা মাথায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বাংলার সেনাপতি নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এই বাংলায় নবজাগরণ হবে। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। জয় হিন্দ।